ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টারটা মানে টাইম ভ্যালু অফ মানি, ইন্ট্রোডাকশন, কম্পাউন্ডিং টেকনিক, ডিসকাউন্টিং টেকনিক, এটা বুঝবার পর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে আসছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে লিভারেজ। তো এই লিভারেজ, এই চ্যাপ্টারটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখান থেকেও আমরা 10 মার্ক পাবো। 2024 সালে মানে মার্কসের ডিভিশনটা এখানে ছিল 8 আর 2, একটা 8 মার্কের অঙ্ক ছিল, টোটাল অঙ্কটা ছিল 8 মার্ক, আর একটা 2 নম্বরের অঙ্কের আরেকটা পার্ট বার করতে বলেছিল। কিন্তু 2023 সালে একটা অঙ্ক ছিল 6 নাম্বার বা 7 নাম্বারের, আর একটা থিওরি ছিল 3 নাম্বার বা 4 নাম্বারে, এক্ষুনি নাম্বারটা বলতে পারছি না, কিন্তু দুটো থিওরি, একটা থিওরি একটা অঙ্ক পাঞ্চ হয়ে এসেছিল। তাহলে 2023, 2025, তাহলে আমরা 2025-এ আবার এক্সপেক্ট করতে পারি একটা ছোট থিওরি আর একটা অঙ্ক আসতে পারে। লিভারেজ চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, এবং লিভারেজ চ্যাপ্টারটা কিন্তু খুব সাংঘাতিকভাবে বোঝবার একটা জায়গায় ভ্যারাইটি অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। যথারীতি সিলেবাসকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটার অবতারণা করলাম। তোরা তাহলে ভালো করে একটুখানি শোন যে লিভারেজ ব্যাপারটা কি। তো ব্যাপারটা হচ্ছে যে এই লিভারেজ বিষয়টা বলবার আগে যেটা আমার মেনলি বলা দরকার সেটা হচ্ছে যে এই লিভারেজ কথাটা লিভার থেকে এসেছে আর কি। তো এবার লিভার কথাটার তাৎপর্য কি বা লিভারের কাজ কি? লিভার হচ্ছে কি যে মানে ধর একটা দণ্ড, একটা দণ্ডের মধ্যিখানে একটা পয়েন্ট, ডান দিকে মানে ওই মধ্যিখানের যে পয়েন্ট ওটাই একটা লিভারের মতো দাঁড়িয়ে থাকে, আর ডান দিকে ভারী বস্তুকে রাখা হয় এবং তা আর একদিকে কি করা হয়, বল প্রয়োগ করে সেই ভারী বস্তুটাকে খুব সহজে তোলবার চেষ্টা করা হয়। তাহলে লিভারের কাজ হচ্ছে যে ভারী বস্তুকে অল্প প্রেসার দিয়ে তুলে ফেলবার একটা প্রচেষ্টা। তো এবার যেটা বলবার সেটা হচ্ছে যে এই লিভারেজ ব্যাপারটা বা এই লিভার কথাটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে তাহলে কিভাবে ব্যবহার হবে। তো ব্যাপারটা হচ্ছে একটা মানুষের কাছে কত মূলধন থাকতে পারে, তাই না? একটা মানুষের কাছে মূলধনের পরিমাণ কত হতে পারে, একটা অবশ্যই নির্দিষ্ট পরিমাণ, সেই নির্দিষ্ট পরিমাণ মূলধন দিয়ে একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রতি উপার্জন তাহলে বৃদ্ধি করা কখনোই সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, ইকুইটি শেয়ারের পরিমাণ কিছুটা কমিয়ে ঋণ মূলধনের পরিমাণ বাড়াবার চেষ্টা করতে হবে। বাইরে থেকে যদি টাকা ধার করি, টাকা ধার করার তো কোনো সীমা পরিসীমা নেই, সেই টাকাটাকে যদি মুন্সিয়ানার সাথে কাটিয়ে শেয়ার প্রতি উপার্জন যদি বৃদ্ধি করা হয়, এই প্রচেষ্টাটার নামই হচ্ছে লিভারেজ। তার মানে এখানে ঋণ মূলধন কি করলো, লিভারের কাজ করলো। ঠিক আছে, এখানে ঋণ মূলধনটা কি করলো, লিভারের কাজ করলো। আর শেয়ার প্রতি উপার্জনটা কি হলো, শেয়ার প্রতি উপার্জনটা হলো বস্তু, আর শেয়ারটা হলো আমার এখানে বল। তো ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারি, যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রতিষ্ঠানে যে স্থির কার্যনির্বাহী যে ব্যয়গুলো রয়েছে, যে স্থির কার্যনির্বাহী ব্যয় ও স্থির আর্থিক ব্যয়ের পরিবর্তন ঘটিয়ে ইকুইটি শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি উপার্জন কতখানি বৃদ্ধি করা যায় তার প্রচেষ্টার নামই হচ্ছে লিভারেজ। এই লিভারেজকে আমরা কি করতে পারি, এই লিভারেজকে আমরা জেনারেলি 3 ভাগে ভাগ করতে পারি। সেই 3টে ভাগ কি কি, সেই 3টে ভাগের প্রথম হচ্ছে অপারেটিং লিভারেজ, বাংলায় যাকে বলা হয় কার্যনির্বাহী লিভারেজ। 2 নাম্বার হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল লিভারেজ মানে আর্থিক লিভারেজ, আর 3 নাম্বার হচ্ছে কম্বাইন্ড লিভারেজ বা সংযুক্ত লিভারেজ। এবারে 1 বাই 1 এগুলো সম্বন্ধে কনসেপশনটাকে একটু তৈরি করা যাক। প্রথম আসি হচ্ছে গিয়ে কার্যনির্বাহী লিভারেজ বা অপারেটিং লিভারেজ বলতে আমরা কি বুঝি। বলছে যে বিক্রয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কি বললাম, বিক্রয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্যনির্বাহী মুনাফা অসম পরিবর্তনকে, মানে ব্যাপারটা হচ্ছে কি বিক্রয়ের পরিবর্তন যতটা হবে কার্যনির্বাহী মুনাফার পরিবর্তনটা আরো বেশি হবে। এই জন্যই বলছে অসম পরিবর্তনকে বলা হয় হচ্ছে ফিনান্সিয়াল এই অপারেটিং লিভারেজ। এই অপারেটিং লিভারেজের ফর্মুলার ডেরিভেশনটা আমি বোর্ডে দেখিয়েছি যাতে করে তোদের একটা কনসেপশন সুন্দর করে গ্রো করাতে পারে। তাকিয়ে দেখ, আমরা তাহলে দেখলাম এখানে লিখলাম ডিওএল। তাহলে ডিওএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, মানে আমরা এখানে পরিমাপ করছি তার ডিগ্রি, তার মাত্রা কতটা পরিমাণ, মানে অপারেটিং তো লিভারেজের পরিমাপ কতটা ব্যাপ্তি হতে পারে সেটা বোঝাবার জন্য। যেমন চাহিদার স্থিতিস্থাপকতায় করেছিলাম যে প্রপোর্শনের চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এখানে লিখলাম প্রপোর্শনের চেঞ্জ ইন ইবিআইটি। কেন আমরা
ডেফিনেশনেই দেখলাম যে বিক্রয়ের পরিবর্তনের ফলে ইবিআইটির অসম পরিবর্তন, তাহলে কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? বিক্রয়ের সাপেক্ষে। ওই জন্য প্রপোর্শনের চেঞ্জ ইন সেলস নিচে, প্রপোর্শনের চেঞ্জ ইন ইবিআইটি ওপরে। প্রপোর্শনের মানে হচ্ছে কি আনুপাতিক পরিবর্তন, মানে ইবিআইটি চেঞ্জ ডিভাইডেড বাই মূল ইবিআইটি ভাগ চিহ্ন, সেলের চেঞ্জ ডিভাইডেড বাই মূল সেলস হলো। এবার চেঞ্জ ইন ইবিআইটির জায়গায় লিখলাম ডেল্টা ইবিআইটি ডিভাইড বাই ইবিআইটি, আর চেঞ্জ ইন সেলসের জায়গায় লিখলাম ডেল্টা কিউ বাই কিউ, মানে এখানে সেলকে আমি কিউ ধরে নিয়েছি হলো। এই হয়ে যাওয়ার পর এখানে আমরা একটুখানি জায়গাটা বোঝবার চেষ্টা করি। ডান দিকে একটা আমি নোট মতন জায়গা তৈরি করেছি বা কিছু ইনফরমেশন গ্যাদার করবার চেষ্টা করেছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কন্ট্রিবিউশন মানে কি? কন্ট্রিবিউশন মানে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন পাই। এবার যদি বলি যে তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত হবে, কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে তাহলে টোটাল কন্ট্রিবিউশন হবে, তাহলে কিউ ইন্টু এস মাইনাস ভি হলো। কেমন? তো দেখ, লক্ষ্য করে এবার ইবিআইটি মানে কি? ইবিআইটি কথার অর্থ হচ্ছে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। কন্ট্রিবিউশন থেকে তুই যদি ফিক্সড কস্ট মাইনাস করিস তাহলেই তুই পেয়ে যাবি হচ্ছে ইবিআইটি। কি বললাম? কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট মাইনাস করিস তাহলে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। এবার কন্ট্রিবিউশনের ভেতরে কি আছে? এস মাইনাস ভি, তাহলে এস মাইনাস ভি বসালাম, আর টোটাল কন্ট্রিবিউশন কত? কিউ ইন্টু এস মাইনাস ভি মাইনাস এ। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইবিআইটি সমান সমান আলটিমেটলি লিখলাম কিউ ইন্টু এস মাইনাস ভি মাইনাস এ। এটার যদি চেঞ্জ হয় মানে ইবিআইটি যদি পরিবর্তন হয়, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ডেল্টা, তাহলে সেক্ষেত্রে কি হলো? ডেল্টা ইবিআইটি সমান সমান ডেল্টা কিউ ইন্টু এস মাইনাস ভি। প্রশ্ন উঠতে পারে, স্যার এফটা কোথায় গেল? এফটা নেই কেন? এফের তো কোনো পরিবর্তন নেই, এফ মানে ফিক্সড কস্ট, অতএব ও তো জিরো, ওই জন্য ওকে চেঞ্জের জায়গায় দূর করে দেওয়া হয়েছে। এবার কি করলাম? ইবিআইটির জায়গায় ভ্যালু বসালাম, ইবিআইটির মতো রেখে দিলাম, ডেল কিউটা কিউ এর মতন থাকলো, আর ডেল্টা কিউটাকে মানে এইখানে যে ভাগ চিহ্নটা আছে ভাগ চিহ্নটাকে উল্টে দিলাম। তার মানে আলটিমেটলি যেটা করলাম ইবিআইটির জায়গায় ডেল্টা ইবিআইটির জায়গায় তাহলে আমি কি লিখলাম? ডেল্টা কিউ ইন্টু এস মাইনাস ভি। কেমন? হওয়ার পর তারপরে আমরা যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে কি এই ডেল্টা কিউ এর সাথে এই ডেল্টা কিউটা কেটে গেল, উপরে একটা কিউ রয়েছে, একটা এস মাইনাস ভি রয়েছে, তাহলে কিউ ইন্টু এস মাইনাস ভি করলাম। তাহলে কিউ ইন্টু এস মাইনাস ভি কি লিখে রেখেছি? টোটাল কন্ট্রিবিউশন বসালাম, টোটাল কন্ট্রিবিউশন শুধু কন্ট্রিবিউশন বসালাম, ডিভাইড বাই ইবিআইটি করলাম। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে অপারেটিং লিভারেজের ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিআইটি। প্রশ্ন উঠতে পারে যে স্যার বাপরে বাপ এত বড় ডেরিভেশন লাগবে? না, লাগবে না। ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বোঝালাম এই কারণে যে পরবর্তী সময় অঙ্ক করতে গেলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের তাহলে মেন গল্পটা যেটা হবে যে সেলের পরিবর্তনের সাপেক্ষে ইবিআইটির চেঞ্জ, সেখান থেকেই কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিআইটি আসছে। এটা কি করে আসছে সেটাকে বোঝাবার চেষ্টা করলাম। বাই দা বাই আমরা তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ পেলাম। এবার অতি দ্রুত আমরা সেরে নেব সেটা হচ্ছে কি যে কিভাবে ফিনান্সিয়াল লিভারেজ আর কম্বাইন্ড লিভারেজটা পেতে পারি। এবার কথা হচ্ছে যে ফিনান্সিয়াল লিভারেজ তাহলে কাকে বলে সেটা আমাদের একটু জানবার চেষ্টা করতে হবে। ফিনান্সিয়াল লিভারেজ বলতে বোঝায় যে ঋণ মূলধনের পরিমাণের মানে ঋণ মূলধনের পরিমাণ বাড়িয়ে ইকুইটি শেয়ার হোল্ডারদের কি বললাম? ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশের পরিমাণটা কি করে বাড়ানো যায় সেটাই জানাতে সাহায্য করে হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ। তাহলে ফিনান্সিয়াল ডিগ্রি কি বলে? ফিনান্সিয়াল লিভারেজকে আমরা লিখতে পারি ডিএফএল, মানে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। কি বললাম? ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। কি বললাম? যে ইকুইটি শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি উপার্জন কি করে বাড়ানো যেতে পারে, বা কি বলে ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হার কি করে বাড়ানো যেতে পারে। তাহলে আর একবার ডিএফএল সম্বন্ধে বলি যে ঋণ মূলধনের পরিমাণ বাড়িয়ে ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশের পরিমাণ কি করে বাড়ানো যেতে পারে, এই প্রক্রিয়ার নামই হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ। এবারে কথা হচ্ছে কি যে ফিনান্সিয়াল লিভারেজের তাহলে আমার ফর্মুলা কি হবে? ফিনান্সিয়াল লিভারেজে আমরা যদি এবার ফর্মুলার দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি যে ফিনান্সিয়াল লিভারেজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ইকুইটি কি বলে প্রেফারেন্স শেয়ার থাকতেও পারে, আবার প্রেফারেন্স শেয়ার নাও থাকতে পারে। যদি প্রেফারেন্স শেয়ার
যদি প্রেফারেন্স শেয়ার না থাকে তাহলে ফর্মুলা কি হবে? তাহলে ফর্মুলা হবে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। আমি এটা আর ডেরিভেশনে গেলাম না, এটাও কিন্তু ডিরাইভ করে আনা যায়। আর কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যদি কি বললাম, কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস টি। টি মানে হচ্ছে ট্যাক্স, পিডি মানে হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, আর টি ফর হচ্ছে ট্যাক্স। তাহলে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের ভেতর যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থেকে থাকে তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের ফর্মুলা দাঁড়ালো ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস পিডি ডিভাইড বাই 1 মাইনাস টি। লাস্ট যে ডিসকাশনটায় আসবো সেটা হচ্ছে কি, যে কম্বাইন্ড লিভারেজ। কম্বাইন্ড লিভারেজে তাহলে আমরা কি পাবো? কম্বাইন্ড লিভারেজের মানে হচ্ছে সংযুক্ত মানে লিভারেজ, সংযুক্ত লিভারেজের পরিমাপ। সংযুক্ত লিভারেজের পরিমাপ সংজ্ঞাটা কি? সংযুক্ত লিভারেজের পরিমাপ করবার সংজ্ঞা হচ্ছে গিয়ে কিরকম, যে বিক্রয়ের পরিমাণের অসম পরিবর্তনের ফলে, বিক্রয়ের পরিবর্তনের ফলে শেয়ার প্রতি উপার্জন কতখানি পরিবর্তিত হতে পারে তার আনুপাতিক সম্পর্ককে বলা হয় হচ্ছে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। এখানেও ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজে আমরা লিখব কি ডিওএল, ডল মানে হচ্ছে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। সরি, ভুল বললাম, ডিওএল না, ডিসিএল, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। ফর্মুলা কি হবে? ফর্মুলা হচ্ছে, যদি এখানেও কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে আমরা একটা ফর্মুলা পাবো, আর কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যদি প্রেফারেন্স ডিভিডেন্ড না থাকে তাহলে আরো একটা ফর্মুলা পাবো। তাহলে কি লিখবো? প্রথম ফর্মুলা কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, ইবিআইটি না ইবিটি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর কোম্পানির তলায় লিখে দেবো যে যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের ভেতরে প্রেফারেন্স ডিভিডেন্ড থেকে থাকে তাহলে ফর্মুলা হবে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি ইন্টু 1 মাইনাস টি, যেখানে পিডি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড আর টি হচ্ছে ট্যাক্স। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে লিভারেজের কনসেপশন। তাহলে লিভারেজ তিন ধরনের, কি কি? একটা হচ্ছে অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, আর হচ্ছে কম্বাইন্ড লিভারেজ। তার ফর্মুলা, তার ছোট একটু ডেরিভেশন দেখালাম। এর পরবর্তী ভিডিওটায় আমরা কি করব? কিছু অঙ্ক নিয়ে ফিরে আসবো।